আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বেশি দিন বহাল রাখা যাবে না। বিষয়টি কি শুধুই এসবের মধ্যে সীমাবদ্ধ, নাকি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো খেলা চলছে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে, সেই একই মত পশ্চিমা বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে। আমাদের ইউনূস চাচার সরকার হাসিনাকে একবারে কোন ঠাসা করে ফেলার অনেক চেষ্টা করেছে, কিন্তু চাচা জানে না যে শেখ হাসিনা তার থেকেও বড় খেলোয়াড়। হাসিনা সবসময় এক ধাপ এগিয়ে থাকে। হাসিনা সারা দুনিয়া এখন চষে বেরিয়ে তার রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখবেন। হাসিনা আবারও প্রমাণ করলেন তাকে আটকে রাখা এত সহজ নয় চাচা। হাসিনার খেলা তো এই সবেমাত্র শুরু হয়েছে, কিন্তু তোমার জন্য এই শেষটা খুব কাছেই এসে গিয়েছে। দ্য গার্ডিয়ানের চোখে আওয়ামী লীগের সেই কামব্যাক প্ল্যান। ইতিহাস সাক্ষী আছে, আওয়ামী লীগকে যতবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে তারা ততবারই শক্তিশালী হয়ে ফিরে এসেছে। শেখ হাসিনা কি সত্যিই বীরের বেশে ফিরে আসতে পারবেন নাকি? নুরুল হক নূরের সেই যে বক্তব্য, সেই বক্তব্যের শিরোনাম হয়েছে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। নূর মানে নূর বলতেছে, বিকাশ নূর বলতেছে যে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। এই যে নূর আওয়ামী লীগের দায়িত্ব নিতে যাচ্ছে, ছাত্রলীগ কি জানে? ছাত্রলীগ জানলে তো তার লাল করে দিবে। সেনাপ্রধান ওয়াকার জামাতের সরাসরি কর্মী। গতকাল একটা স্পর্শকাতর মাধ্যম থেকে জানলাম সেনাপ্রধান ওয়াকার মূলত সিআইএ এর প্রথম শ্রেণীর এজেন্ট। একটা দেশের সেনাপ্রধান কত বড় দেশদ্রোহী হইলে ভিন্ন একটা দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করার জন্য কাজ করে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতায় আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা, যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন। ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না, আমরা এখানে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত দেখে আসবো। ইতিহাস সাক্ষী আছে, আওয়ামী লীগকে যতবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে তারা ততবারই শক্তিশালী হয়ে ফিরে এসেছে। শেখ হাসিনা ফিরবেন এক হিরো হিসেবে। আজ থেকে 1.5 বছর আগে যে দলটিকে ধ্বংসস্তূপ মনে করা হয়েছিল সেই আওয়ামী লীগ আজ সীমানার ওপার থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে ঘুরে দাঁড়ানোর ছক কষছে। নির্বাসনে থেকেও অপ্রতিরোধ্য আওয়ামী লীগ। দ্য গার্ডিয়ানের চোখে প্রত্যাবর্তনের ব্লুপ্রিন্ট। দর্শক, আজ থেকে প্রায় 1.5 বছর আগে বাংলাদেশের আকাশ বাতাস কাঁপিয়ে যখন বিপ্লবের নামে বাংলাদেশের রাজনীতিতে একটি ষড়যন্ত্রের ঘটনা ঘটে গেল, অনেকেই ভেবেছিলেন শেখ হাসিনা এবং তার দলের সূর্য চিরতরে অস্তমিত। কিন্তু বিশ্বখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল একটি বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি বলছে যে লড়াই এখনো শেষ হয়নি। কলকাতা এবং দিল্লির ড্রয়িং রুম থেকে পরিচালিত হচ্ছে এক বিশাল রাজনৈতিক মহড়া, যেখানে কফির কাপে চুমুক দিয়ে আর ইন্ডিয়ান ফাস্টফুড খেতে খেতে নির্বাসিত নেতারা ছক কষছেন কিভাবে ফিরতে হবে বাংলার মাটিতে। আজ আমরা দেখব দ্য গার্ডিয়ানের চোখে আওয়ামী লীগের সেই কামব্যাক প্ল্যান। দ্য গার্ডিয়ানের রিপোর্টে সবথেকে চমকপ্রদ তথ্য হলো শেখ হাসিনার বর্তমান রুটিন ওয়ার্ক। দিল্লির এক সুরক্ষিত আস্তানায় বসে তিনি দিনে প্রায় 15 থেকে 16 ঘন্টা ব্যয় করছেন দলীয় কাজে। তিনি কি হাল ছেড়ে দিয়েছেন? মোটেও না। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ভাষ্য মতে শেখ হাসিনা সরাসরি যোগাযোগ রাখছেন তৃণমূলের কর্মী, নেতা এবং পেশাজীবীদের সাথে। এই যে দীর্ঘ সময় ধরে মিটিং এবং ভিডিও কনফারেন্স, এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের সাংগঠনিক চেইন এখনো সক্রিয়। গার্ডিয়ানের রিপোর্ট বলছে কলকাতা থেকে মাঝে মাঝেই সিনিয়র নেতাদের দিল্লিতে তলব করা হয়। উদ্দেশ্য একটাই, আসন্ন পরিস্থিতি মোকাবেলায় দলকে প্রস্তুত রাখা। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা ফিরবেন এক হিরো হিসেবে। আর কটা দিন পরেই বাংলাদেশের নির্বাচন, কিন্তু সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ। দ্য গার্ডিয়ানের কাছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই নির্বাচনকে প্রহসন বা শাম বলে অভিহিত করেছেন। তার মতে একটি বিশাল রাজনৈতিক দলকে বাইরে রেখে যে ভোট হচ্ছে তার কোনো গণতান্ত্রিক বৈধতা নেই। আওয়ামী লীগ যখন কৌশলগতভাবে নির্বাচনের মাঠ থেকে দূরে থাকছে, তারা তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে ভোট বয়কট করতে। এর মাধ্যমে তারা বিশ্বকে দেখাতে চায় যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ভোটারদের অংশগ্রহণ কতটা নগণ্য হতে পারে। তারা মূলত অপেক্ষা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার জন্য, যাতে জনমনে পুনরায় আওয়ামী লীগের প্রয়োজনীয়তা ফুটে ওঠে। দ্য গার্ডিয়ান তাদের এই অনুসন্ধানী রিপোর্টে একটি অস্বস্তিকর প্রশ্ন তুলেছে। ভারত কি আওয়ামী লীগের সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়?
প্রতিবেদনে দেখা যায় কলকাতার শপিং মলগুলোতে নির্বাসিত নেতারা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশ সরকার বারবার অনুরোধ করলেও ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেয়নি। এটি স্পষ্ট করে দেয় যে দিল্লির কাছে শেখ হাসিনা এখনো বিশ্বস্ত মিত্র। এই ভারতীয় সমর্থনই আওয়ামী লীগের নেতাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে তাদের বিচার বা নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না। প্রতিবেদনে একটি বিরল ঘটনাও দেখা গেছে ভুল স্বীকার। সাবেক এমপি তানভীর শাকিল জয় স্বীকার করেছেন যে অতীতে তারা ফেরেস্তা ছিলেন না। 2018 সালের নির্বাচন যে পুরোপুরি স্বচ্ছ ছিল না তা তিনি অকপটে স্বীকার করেছেন। পাশাপাশি দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগগুলোকেও তিনি উড়িয়ে না দিয়ে বরং অনিয়ম হিসেবে মেনে নিয়েছেন। এটি একটি বড় রাজনৈতিক চাল। আওয়ামী লীগ এখন চেষ্টা করছে নিজেদের ভুলগুলো স্বীকার করে জনগণের কাছে একটি রিফর্ম বা সংস্কারকৃত দল হিসেবে উপস্থাপন করতে। তারা এখন মানবাধিকার, বাক স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, যেগুলো একসময় তাদের শাসনের বিরুদ্ধে তোলা অভিযোগ ছিল। দ্য গার্ডিয়ান বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারও এখন কঠিন সমালোচনার মুখে। মব ভায়োলেন্স, সাংবাদিকদের উপর হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে। দলটির নেতারা মনে করছেন পরিস্থিতি যত খারাপ হবে মানুষ তত বেশি তাদের আমলের স্থিতিশীলতার কথা মনে করবে। তাদের পুরো কামব্যাক প্ল্যান দাঁড়িয়ে আছে বর্তমান সরকারের সম্ভাব্য ব্যর্থতার ওপর। তারা বিশ্বাস করেন অন্ধকার দিন খুব দ্রুতই কেটে যাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বর্তমানে দলটির সাংগঠনিক ভিত পুনর্গঠনে পর্দার আড়ালে থেকে বড় ভূমিকা পালন করছেন। কলকাতা ও দিল্লির নেতাদের মধ্যে সমন্বয় এবং তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষায় তিনি অন্যতম প্রধান স্তম্ভ। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী তার মতো সিনিয়র নেতাদের লক্ষ্য এখন স্পষ্ট, দলের ভেতরে কোনো ভাঙ্গন ধরতে না দেওয়া। বাহাউদ্দিন নাসিম এবং অন্যান্য সিনিয়র নেতারা তাদের বক্তব্যে যে বিষয়গুলো হাইলাইট করেছেন তা হলো, তারা মনে করেন যে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধ বা দুর্নীতির মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক মানদণ্ডহীন। বাহাউদ্দিন নাসিম নিয়মিতভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দিচ্ছেন ধৈর্য ধরার এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছেন। তার মতে দেশের 1/3 মানুষের সমর্থনপুষ্ট দলকে বাইরে রেখে বাংলাদেশে কোনো টেকসই গণতন্ত্র সম্ভব নয় এবং এই যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি কোনোভাবেই টেকসই হবে না। নেতারা বোঝাতে চাইছেন যে আমরা পালিয়ে যাইনি, আমরা কৌশলগত কারণে নিরাপদ দূরত্বে আছি যাতে কর্মীরা দিক নির্দেশনা পায়। যারা আজ গণতন্ত্রের কথা বলছেন তারা একটি জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে নিজেরাই স্বৈরতান্ত্রিক আচরণ করছেন। ইতিহাস সাক্ষী আছে আওয়ামী লীগকে যতবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে তারা ততবারই শক্তিশালী হয়ে ফিরে এসেছে। দ্য গার্ডিয়ানের এই বিশদ প্রতিবেদন আমাদের সামনে একটি কঠিন সত্য তুলে ধরেছে যে রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, আবার কোনো কিছুই শেষ কথা নয়। আজ থেকে 1.5 বছর আগে যে দলটিকে ধ্বংসস্তূপ মনে করা হয়েছিল সেই আওয়ামী লীগ আজ সীমানার ওপার থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে ঘুরে দাঁড়ানোর ছক কষছে। একদিকে শেখ হাসিনার 16 ঘন্টা বিরামহীন কর্মযজ্ঞ, অন্যদিকে বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক বা সাদ্দাম হোসেনদের মতো নেতাদের হার নামানো মানসিকতা। সব মিলিয়ে আওয়ামী লীগ একটি বার্তায় দিতে চায়, আমরা ফুরিয়ে যাইনি। তবে প্রশ্নটা থেকেই যায়, ক্ষমতার গত 15 বছরে যে ক্ষোভ মানুষের মনে দানা বেঁধেছিল, যে কর্তৃত্ববাদী আচরণের কথা খোদ দলের নেতারাই আজ স্বীকার করছেন, মানুষ কি তা এত দ্রুত ভুলে যাবে? নাকি বর্তমানের অস্থিরতা আর অনিশ্চয়তা মানুষকে আবারও সেই চেনা পুরনো নেতৃত্বের দিকে ঠেলে দেবে? ইতিহাসের চাকা কি আবারও উল্টো দিকে ঘুরবে? শেখ হাসিনা কি সত্যিই বীরের বেশে ফিরে আসতে পারবেন, নাকি এই কামব্যাক প্ল্যান কেবলই নির্বাসিত নেতাদের টিকে থাকার শেষ চেষ্টা? আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটই হবে এই প্রশ্নের চূড়ান্ত আদালত। রাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত কার জয় হয়, জনগণ নাকি কৌশল, তা জানতে আমাদের নজর রাখতে হবে আগামী দিনগুলোতে। আপনারা নুরুল হক নূরকে চেনেন তো, গণ অধিকার পরিষদের সভাপতি। তাকে অনেকে বিকাশ নূর নামে চেনেন, অনেকে ইসরায়েলের দালাল নামেও চেনেন। তিনি একটা মন্তব্য করছেন, সেই মন্তব্যটা আমি যখন পত্রিকার ভাষায় পড়লাম, পড়ার পরে সত্যিকার অর্থে আমার সেই গণিমতের মালের কথা মনে পড়ে গেল। আপনি ভাবুন যে কোনো এক ব্যক্তি, সেই ব্যক্তির নিজেরই স্থান নাই, নিজেরই কোনো নিজের পায়ের তলায় মাটি নাই, সেই ব্যক্তি আর একজনকে আশ্রয় দেওয়ার দায়িত্ব নেওয়ার কথা কি বলতে পারেন? সেটা কি গ্রহণযোগ্যতা পায়? দেখেন কি বলছে নুরুল হক নূরের সেই যে বক্তব্য, সেই বক্তব্যের শিরোনাম হয়েছে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। নূর বলতে আছে, বিকাশ নূর বলতে আছে যে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। এই যে কথাটুকু, এই কথাটুকু শোনার পর আপনার কি মনে হয়? আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার হিরিক পড়ে গেছে। এখন আপনি একটু, আমি এই বিকাশ নূরের কথায় আসবো, তিনি কি বলছেন অ্যাকুরেট সেটা আপনাদেরকে জানাবো। তার আগে ওই যে গণিমাতের মালের সাথে একটু মিলানোর চেষ্টা করেন তো। আপনি যদি ধরেন যোদ্ধা, যদি ধরেন তাহলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা হচ্ছে যোদ্ধা, মানে কমিটিতে যারা ছিলেন তাদের নাম, যারা নেতা এবং কর্মী ছিলেন তারা ধরেন যোদ্ধা। এখন এই যে জয়ী, এখনকার জয়ী যারা, এই যে বিকাশ নূরা,
এই নুরাদের আপনি জয়ী ধরেন, আর ওই যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মী যারা ছিলেন তারা ধরেন পরাজিত, যেহেতু তারা রাজপথে নাই। এখন আওয়ামী লীগের সম্পদ কি? প্রতিটা রাজনৈতিক দলের তো সম্পদ থাকে। সেই সম্পদ, হ্যাঁ আপনি বলতে পারেন যে তাদের তো ব্যবসা বাণিজ্য, অর্থবিত্ত, পুকুরের মাছ থেকে শুরু করে গোয়ালের গরু সকল কিছু তো নিয়ে নিচ্ছে না, তাছাড়াও সম্পদ আছে। বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ হচ্ছে প্রাচীনতম রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের সবচেয়ে মহামূল্যবান সম্পদ সেটা হলো জনগণ, সমর্থক এবং ভোটার। এখন সেই ভোটারদেরকে গণিমাতের মাল হিসেবে মনে করতেছে বিকাশ নুরারা। তারা বলতেছেন যে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম, মানে ওই আওয়ামী লীগের না, আওয়ামী লীগের ভোটারদের দায়িত্ব নিয়ে নিলেন, ওই যে ভাগ বাড়ারা করে নিতেছেন। দেখেন তিনি কি বলছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী 3 আসনের বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বলেছেন, তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম। মানে কত বড় সাহস হলে এই ধরনের কথা বলতে পারে আপনি ভাবুন তো। নিজেকে তারেক রহমানের, 1 নাম্বার হলো যে এই নুরাসুরা নিজেকে তারেক রহমানের সাথে তুলনা করতেছে, আর 2 নাম্বার হলো আওয়ামী লীগের দায়িত্ব ও নিয়ে, মানে খুব সহজ নিয়ে নিলেন। এখন আপনাদের সামনে আমি আর একটা প্রশ্ন রাখতে চাই। এই যে নুরাসুরা, এই যে এই নূরের কি পায়ের তলার মাটি আছে? তিনি কোন আসনে নির্বাচন করতেছেন? পটুয়াখালী 3। সেইখানে তার নিজের দলের ব্যানারে কি তিনি গিয়ে দাঁড়াইতে পারছেন? আজ পর্যন্ত পারেন নাই। বিএনপির ছাতার তলে গিয়ে তিনি দাঁড়াইছেন। তারপরও বিএনপির সকল ওই যে পটুয়াখালী গলাচিপা 10 মিনা সেখানের যে ভোটার আছে, বিএনপির ভোটার সমর্থক, তারা কিন্তু বিকাশ নূরকে মেনে নিতে পারে নাই। একাধিকবার সংঘর্ষ হয়েছে। তার মানে কি অন্য দলের উপর ভর করিয়া তার নির্বাচনী আসনে গিয়ে নির্বাচন করতেছে, সেইখানে দাঁড়িয়ে তিনি আবার আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা বলতেছেন। এটাকে কোনোভাবে মানায়? আর আমি বললাম কি যে এই যে নূর আওয়ামী লীগের দায়িত্ব নিতে যাচ্ছে, ছাত্রলীগকে জানে? ছাত্রলীগ জানলে তো তার লাল করে দিবে। দেখেন ছাত্রলীগকে ব্যবহার করে তো নূর এত দূর এসছে। এই যে ছবিটা দেখেন, আওয়ামী সভানেত্রী পায়ে ধরে সালাম করতেছে, তাকে মা ডাকছিলেন। এই নুরাসুরা তাকে মা ডাকছিলেন। তিনি ভিপি হয়েছিলেন ছাত্রলীগের ব্যানারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুনাম গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলাইছিলেন। কিন্তু পরে যখন দেখলেন যে এখানে থেকে তো তিনি, মানে ছাত্রলীগে থেকে আওয়ামী লীগের মধ্যে থেকে তিনি ইসরায়েলের দালালি করতে পারবেন না, তিনি তো ছাত্রলীগে থেকে তো বিকাশ নূর হতে পারবেন না, তিনি বাইরে হয়ে আসলেন। সেই এখন অন্য একটা দলের উপর ভর করে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা বলতেছেন। তাহলে ছাত্রলীগের ক্ষোভ দেওয়ার উপর অবশ্যই আছে। ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যবহার করে তো তিনি ভিপি হয়েছিলেন। তারপরে নেতা দেখেন তিনি কি বলছেন। পটুয়াখালী 3 আসনের আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলেও মন্তব্য করেছেন নূর। আজ পর্যন্ত 17 মাস হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের নাম যদি বলেন সেটা বলতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী ভোটার সমর্থকরা আজ পর্যন্ত কারো কাছে গিয়ে পা ধরছে? আমি এ পর্যন্ত কোনো নিউজও দেখলাম না, ভিডিও ফুটেজও দেখলাম না যে আমাকে বাঁচান, আমাকে আশ্রয় দেন। তাদের অনেকে বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া, মানে সকল সম্পত্তি, তারা এখন নিঃস্ব, অনেকে বাড়ি ছাড়া। তারপরও কোনো জায়গায় গিয়ে ধর্ণা দেয় নাই, তারপরে এরা যোদ্ধার মতো লড়াই করে যেতেছে। আর এই বিকাশ নূরা বলতেছে যে গণ অধিকার পরিষদ নাকি আওয়ামী লীগের ভোটাররা সেখানে গিয়ে আশ্রয় নেবেন। নিজে মানে কি বলবেন, এই বিকাশ নূর নিজেই তো অন্য একটা দলের আশ্রয় গিয়ে নির্বাচন করতেছে। নিজের দলের আশ্রয় তো তিনি, আর নিজের দলে অন্যকে আশ্রয় দিতে চাইতেছে। মানে কি নিজের কথা নিজে ওই যে থুতু এমন ভাবে ফেলতেছে যে তার গায়ে পড়তেছে। তিনি বলেন, অর্থাৎ বিকাশ নূর বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও চরমনয়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে। স্বপ্ন দেখা যায়, কিন্তু আমি বিশ্বাস করি না যে গলাচিপা 10 মিনিট যে আওয়ামী লীগের ভোটাররা আছেন তারা এই বিকাশ নূরকে ভোট দেবেন। কারণ তিনি আওয়ামী লীগকে ব্যবহার করছেন। আলাদা বিষয়, আপনার রাজনৈতিক দন্যতা থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, আপনি আওয়ামী লীগকে পছন্দ করবেন না, বিএনপিকে করবেন না, জাতীয় পার্টি, আপনি কাউকে পছন্দ করবেন না, আপনার আদর্শ আপনি চলবেন, এটা স্বাভাবিক বিষয়, গণতন্ত্রের ধারা। কিন্তু যখন কোনো ব্যক্তি আন্ডারগ্রাউন্ড ভাবে একটা রাজনৈতিক দলকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে পরে আবার ওই দলের বিরোধিতা করে, তাকে কি ওই দলের সমর্থক ভোটাররা তারা ভোট দিতে পারেন? আমি বিশ্বাস করি না যে দেবেন। নূর বলেন এই আসনে, অর্থাৎ তার ওই যে পটুয়াখালী 3 আসনে জয় পরাজয়ের আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে। এটা শুধু তার আসনে, বাংলাদেশের প্রতিটা আসনে আওয়ামী লীগের ভোটাররা জয় পরাজয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু আওয়ামী লীগের ভোটার সমর্থকরা খুবই সচেতন আমি মনে করি। আমি পরিশেষে এই কথাটাই বলবো যে এই যে বিকাশ নূরা এত বড় একটা কথা বললেন যে আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম, মানে খুবই সহজ বললেই হয়ে যায়। নিজের জায়গায় না, যাই বিস্তারিত তো বললামই। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন। ছাত্রলীগ কি জানে? ছাত্রলীগ জানলে বিকাশ নূরের কি লাল করে দেওয়ার সম্ভাবনা আছে কিনা? এতদিন জানতাম সেনাপ্রধান ওয়াকার জামাতের সরাসরি কর্মী। গতকাল একটা স্পর্শকাতর মাধ্যম থেকে জানলাম সেনাপ্রধান ওয়াকার মূলত সিআইএর প্রথম শ্রেণীর এজেন্ট। একটা দেশের সেনাপ্রধান
কত বড় দেশদ্রোহী হইলে ভিন্ন একটা দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করার জন্য কাজ করে। ওয়াকারকে বাংলাদেশ আওয়ামী লীগের দুলাভাই। ওয়াকারের নিয়োগে কারা কারা অবদান রেখেছিল, কাদের কাদের ভূমিকা ছিল আপনারা জানেন? এই ওয়াকারের নিয়োগে শেখ পরিবারের সেই তথাকথিত শেখদের ভূমিকা ছিল। এই শেখরা তাদের ভগ্নিপতিকে বাংলাদেশ নামক রাষ্ট্রের সেনাপ্রধান বানিয়ে 2 মাসের মাথায় শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এসব কথা কেন বলছি জানেন? কারণ এগুলা বলতে হবে, এগুলা জানতে হবে। অনেকে জানেন না, অনেকে হয়তো বা অন্যভাবে বুঝে আছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমি অনেক সময় অনেক কথা বলেছি, কিন্তু আসলে রাজনীতি তো যে কোনো সময় যে কোনো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। নতুন ভাবে শুনতে পেলাম ওয়াকার সিআইএ এজেন্ট। সে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের পারপাস সার্ভ করছে। ভাবতে অবাক লাগতেছে না? গতকাল ওয়াকার নির্বাচনকে কেন্দ্র করে একটা বক্তব্য দিয়েছে। অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে। পুলিশ বাহিনীর জন্য, র্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে। যে অপরাধ করলো আমরা ধরে হস্তান্তর করলাম কিন্তু কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হলো না, সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। আমি সারাদিন এই কাজ করতে থাকবো, আর যদি ওরা বের হয়ে যায়, আপনার যদি শাস্তি প্রদান না করে কোনো রকম, তাহলে এই এফোর্টটা ফিউটাইল। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি, তাদেরকে আমি অনুরোধ করবো এই ব্যবস্থাটা আপনারা দয়া করবেন। কি বলেছে ওয়াকার, কি না বলেছে এটা নিয়ে আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আমি আগে বলেছি এখানে কোনো বিশ্লেষণ করবো না। আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। 12 ফেব্রুয়ারির যে নির্বাচন হচ্ছে, একটা একপাক্ষিক নির্বাচন, একটা পাতানো নির্বাচন। এই নির্বাচনে সবকিছু নির্ধারণ করে রাখা হয়েছে। যদি জামাত ক্ষমতায় আসে সেক্ষেত্রে জামাত পাবে হয়তো 160 কিংবা 70 সিট, বাকিগুলো পাবে বিএনপি এবং তাদের শরিকরা। আবার যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিএনপি হয়তো 160 বা 170টা পাবে, বাকিটা পাবে জামাত এবং তার শরিকরা। তথাপি একটা ব্যালেন্স সরকার গঠন করা হবে যাতে করে কোনো দল এককভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। এ পর্যন্ত এটাই সিআইএ, ডিপ স্টেট কিংবা আইএসআই কিংবা তুর্কি যাই বলেন না কেন তাদের পরিকল্পনা। এই নির্বাচন। তো প্রিয় দর্শক, বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।